जय हिंद। আমরা আগের দুটো ভিডিওতে পার্ট 1 এবং পার্ট 2 দেখিয়েছিলাম দি হিন্দু ম্যারেজ অ্যাক্ট 1955। আজকের ভিডিওতে আমরা সেকশন 14 থেকে অনওয়ার্ডস দেখব। এবার দেখো এই যে এই লটা আসলো কোথা থেকে ভাবো তো একটু। বেসিক্যালি ল জেনারেট হয় কিভাবে, আমাদের পূর্বপুরুষেরা বংশ পরম্পরায় যেটা চালিয়ে আসছে, তো আগে সেটা আনকোডিফাই ছিল, তারপরে ধীরে ধীরে সেটাকে কোডিফাই করা হয় এবং সেটাকে আমরা এখন মেনে চলি। বোঝা গেল? তাহলে মেন সোর্স হলো কাস্টম অ্যান্ড ইউসেজ, এটা হচ্ছে মেন সোর্স। আজকে আমরা দেখব সেকশন 14 থেকে। সেকশন 14 কি বলেছে? নো পিটিশন ফর ডাইভোর্স টু বি প্রেজেন্টেড উইদিন 1 ইয়ার অফ ম্যারেজ। তার মানে বিবাহ সম্পন্ন হওয়ার 1 বছরের মধ্যে, সাপোজ কারো বিয়ে 2023 জানুয়ারির 1 তারিখে হলো, বলছে 1 বছরের মধ্যে মানে 2024 জানুয়ারির 1 তারিখের মধ্যে ডাইভোর্স ক্লেম করতে পারবে না। অনেকেই দেখবে 18-19 বছর বয়স হতে না হতেই পালিয়ে বিয়ে করে নেয়। দেখো বেসিক্যালি যে 18 বছর হলেই যে ম্যাচুরিটি চলে আসছে তা নয়, কিন্তু বায়োলজিক্যাল অনেক ইফেক্ট থাকে যার জন্য 18 বছর হলেই যে বিয়ের জন্য উপযুক্ত হয় এরকম কোনো ম্যান্ডেট নাই। তার বডি ফিটনেসের উপরেও এবং মেন্টালিটির উপরেও অনেক কিছু ডিপেন্ড করে। তো ইয়াং জেনারেশন যারা থাকে, যারা ওই তোমরা বুঝতে পারছো যে সময়টাকে কাজে লাগাতে পারে না এবং যারা খুব তাড়াতাড়ি ডিসিশন নিয়ে নেয়, একটা ভুল স্টেপ নিয়ে নেয়, তো তারা কি করে বিয়ে হওয়ার পর 1 বছর পরে তারা ডাইভোর্স নেওয়ার বা ছেড়ে চলে মায়ের বাড়িতে চলে আসে বা অ্যাজ অন তাদের লাইফটাকে নষ্ট করে দেয়। তো এই জিনিসগুলোকে কোর্ট ফলো করেছে এবং বলেছে বিয়ে হওয়ার 1 বছরের মধ্যে ডাইভোর্স নেওয়া যাবে না। যদি কোনো সময়ে মেয়ের উপর মানে ছেলে স্বামী যদি স্ত্রীর উপরে বা উল্টো স্ত্রী যদি স্বামীর উপরে কোনো কারণে অত্যাচার করে, যদি সে অত্যাচারের লেভেলটা এতটাই চলে যায় যে আর থাকতে পারছে না, অনেক সময় হয় এটা, তাহলে তার একটা উপায় রয়েছে। তাহলে এক পক্ষ হাইকোর্টে যেতে পারে, হাইকোর্টে গিয়ে পিটিশন ফাইল করতে পারে। যদি হাইকোর্ট থেকে মনে হয় যে হ্যাঁ এইবার ডাইভোর্সটা প্রয়োজন, তাহলে হাইকোর্ট রায় দেবে। বেসিক্যালি এখন ট্র্যাডিশন কি বলছে যে হাইকোর্টের জাজ রয়েছে সরকারের খরচায় বাইরে ঘুরতে পাঠিয়ে দেয় দুজনকে, শুধুমাত্র দুজনকে বাইরে দূর জায়গায় ঘুরতে পাঠিয়ে দেয়। দেখো বাইরের দুনিয়াদারি কিন্তু অনেক আলাদা। তারপরে তারা গিয়ে হয়তো বা বুঝতে পারে যে স্ট্রাগল কী জিনিস, কীভাবে স্ট্রাগল করতে হবে লাইফটাতে। তারপরে হয়তো তারা দুজনেই সিদ্ধান্ত, ম্যাক্সিমাম টাইম হয় কিন্তু এটা সিদ্ধান্ত নেয় যে ডাইভোর্স নেবে না। বোঝা গেল? তাহলে বলছে নো পিটিশন ফর ডাইভোর্স টু বি প্রেজেন্টেড উইদিন 1 ইয়ার আফটার ম্যারেজ। বিয়ে হওয়ার 1 বছরের মধ্যে ডাইভোর্স পাওয়া যাবে না, একমাত্র হাইকোর্টের পরামর্শ ছাড়া। সেকশন 15 বলেছে ডাইভোর্স পারসন ওয়েন মে ম্যারি অ্যাগেইন। তার মানে যার বিয়ে হয়ে গেছে, এবার দেখো বিয়ে হয়ে গেল, ডাইভোর্সও হয়ে গেল, ডাইভোর্স হওয়ার পরে কি সে আবার বিয়ে করতে পারবে অন্য কোনো ব্যক্তিকে? নিয়ম বলছে মানে ল বলছে যদি একবার সাপোজ এর সাথে বিয়ের, সাপোজ ধরো এই ব্যক্তিটি হলো এ ব্যক্তি, এ ব্যক্তির সাথে বি ব্যক্তির ডাইভোর্স হয়ে গেছে, এ ব্যক্তির সঙ্গে যে বি রয়েছে তার ডাইভোর্স হয়ে গেছে। এবার ল বলছে এ এর সাথে বি আর কোনো দিন বিয়ে করতে পারবে না, ডাইভোর্স হয়ে গেছে, তারা কোনো দিন আর বিয়ে করতে পারবে না। এবার কিন্তু এ অন্য কোনো ব্যক্তির সঙ্গে বিয়ে করতে পারবে। ধরে নিচ্ছি এ হলো মেল আর বি হলো ফিমেল, এ অন্য কোনো ফিমেলের সঙ্গে বিয়ে করতে পারবে। বোঝা গেল কি বললাম? এ অন্য কোনো ফিমেলের সঙ্গে বিয়ে করতে পারবে, তবে ডাইভোর্স এর পিটিশন চলাকালীন কোর্টে সেই সময় বিয়ে করতে পারবে না, পিটিশন বা অ্যাপিল শেষ হয়ে গেলে তারপরে করতে পারবে। সেকশন 16 বলেছে লেজিটিমেসি অফ চিলড্রেন অফ ভয়েড অ্যান্ড ভয়েডেবল ম্যারেজ। আমরা সেকশন 5-এর 5.3, 5.4, 5.5 দেখেছিলাম ভয়েড এবং ভয়েডেবল ম্যারেজ। ধরো কারো 18 বছরের আগে বিয়ে করে নিল কোনো মেয়ে, বা ছেলে 21 বছরের আগে বিয়ে করে নিল, তো বিয়েটা তো সম্পন্ন হয়নি, বিয়েটা ইনকমপ্লিটেড রয়ে গেছে। কিন্তু দেখা গেল বিয়ে হওয়ার পরে তাদের বাচ্চাও হয়ে গেল, বিয়েটাই দেখো কমপ্লিট হয়নি অথচ বাচ্চা হয়ে গেল, এইবার ডাইভোর্স ক্লেম করেছে। তাহলে যদি রিলেশনশিপটা ইললেজিটিমেট হয় কিন্তু বেবিটা বা বাচ্চাটা কিন্তু ইললেজিটিমেট নয়, বাচ্চাটা সবসময় লেজিটিমেট, হ্যাঁ একটা প্রশ্ন দাঁড়ায় কার কাছে থাকবে, মায়ের কাছে না বাবার কাছে? বিশেষ করে ইনিশিয়াল স্টেজে মায়ের কাছেই বাচ্চাটাকে রাখা হয়, পরে
বাচ্চাটার ওয়েলফেয়ার, কোথায় থাকলে ভালো মতো সে শিক্ষা পাবে, কোথায় থাকলে তার জ্ঞান অর্জন করতে পারবে, স্বাস্থ্য ভালো থাকবে, এবং অনেক কন্ডিশনের উপর অ্যাপ্লাই করে কোর্ট থেকে পরামর্শ দেয় বাবার কাছে থাকবে না মায়ের কাছে থাকবে না কি গার্জিয়ানের কাছে থাকবে। বোঝা গেল কি বললাম? এবার সেকশন 17 বলেছে পানিশমেন্ট অফ বাইগেমি আন্ডার আইপিসি 494 অ্যান্ড 495। বাইগেমি মানে ধরো এ একটা মেল বি ফিমেলের সঙ্গে বিয়ে করেছে, এবার এ ইয়াং জেনারেশন যেটা হয় আবার একজনকে পছন্দ হলো, যদি এরকম হয় যে এ কোনো কারণে এই সি এর সঙ্গে বিয়ে করে নিল, বি জানেই না, যেই দিন বি জানতে পারবে বি কিন্তু ডাইভোর্স ক্লেম করতে পারবে ইন্ডিয়ান পিনাল কোড 494 এর উপায়ে। এইবার সিও জানে না যে এ আগে বিকে বিয়ে করেছিল বলে, সিও জানে না যে এ আগে বিকে বিয়ে করেছিল বলে, যেই মাত্র সি জানবে যে এ বিকে বিয়ে করে নিয়েছিল সেই মাত্র সিও ক্লেম করতে পারবে আন্ডার আইপিসি 495। বোঝা গেল? এটা হচ্ছে প্রথম মহিলার ক্ষেত্রে 494 এবং দ্বিতীয় স্ত্রীর ক্ষেত্রে 495, প্রথম স্ত্রী এবং দ্বিতীয় স্ত্রী। এইবার আমরা সেকশন 18 দেখব। সেকশন 18 বলেছে পানিশমেন্ট ফর কন্ট্রাভেনশন মানে ভঙ্গ করা অফ সার্টেন আদার কন্ডিশনস ফর হিন্দু ম্যারেজ। হিন্দু ম্যারেজ এর যা রুলস আছে তোমাদেরকে সেকশন 5-এ পড়িয়েছিলাম ভ্যালিড হিন্দু ম্যারেজ, তার মধ্যে যদি 5.3 বয়স ক্রাইটেরিয়া, 5.4 এবং 5.5 এর নিয়ম না মেনে যদি কেউ বিয়ে করে তাহলে পানিশমেন্ট দেওয়া হবে। পানিশমেন্ট কতটা দেওয়া হবে বলেছে রিগোরাস ইমপ্রিজনমেন্ট এর ক্ষেত্রে 2 বছর তাকে কারাদণ্ড রাখবে ইমপ্রিজনমেন্টে এবং তাকে 1 লক্ষ টাকা ফাইন দিতে হবে। বোঝা গেল রিগোরাস ইমপ্রিজনমেন্ট। এবং যদি সিম্পল ইমপ্রিজনমেন্ট হয় রিগোরাস ইমপ্রিজনমেন্টে 5.3 বয়সের ওপর, আর সিম্পল ইমপ্রিজনমেন্টে 5.4 এবং 5.5 সপিন্ডা পিণ্ড রিলেশনশিপ এবং লিনিয়ার অ্যাসেন্ডেজ দ্যাট ইজ প্রহিবিটেড ডিগ্রির ওপর যদি কেউ বিয়ে করে তাহলে সিম্পল ইমপ্রিজনমেন্ট তাকে 1 মাস ইমপ্রিজনমেন্টে রাখা হবে এবং 1000 টাকা পর্যন্ত তাকে ফাইন দেওয়া হবে। সেকশন 19-এ বলেছে কোর্ট টু হুইচ পিটিশন শ্যাল বি প্রেজেন্টেড। তার মানে ধরো স্বামী এবং স্ত্রী যে কোনো একজন ডাইভোর্স ক্লেম করতে যাবে, কোথায় ক্লেম করতে যাবে? 1 বছর পরে বিয়ের বলা হয়েছে দি ম্যারেজ ওয়াজ সলিমনাইজড মানে যেখানে বিয়েটা ঘটেছে, যেই কোর্টের জুরিসডিকশনে বিয়েটা ঘটেছে, ধরো শিলিগুড়ির বাগডোগরাতে কেউ বিয়ে করেছে, এবার তাহলে আমাদের শিলিগুড়ি যে কোর্ট রয়েছে সেই কোর্টে গিয়ে পিটিশন ফাইল করতে হবে যেখানে সলিমনাইজড হয়েছে মানে বিয়েটা ঘটেছে। দেখো হিন্দু ধর্মে বলা হয়েছে বিয়েটাকে স্যাক্রামেন্ট এবং কন্ট্রাকচুয়াল। আগে মানে এনশিয়েন্ট টাইমে হিন্দু ধর্মে বিয়েটাকে স্যাক্রামেন্ট বলা হতো, মানে বলে না 7 জন্মকে বন্ধন, 7 জন্মের যে বাধা, তার মানে একবার বিয়ে হয়ে গেলে কোনোদিন সেই বিয়েটা ভাঙতে পারবে না। কিন্তু মডার্ন হিন্দু লতে কি বলা হলো বা মডার্ন যে টাইম রয়েছে এই টাইমে বিয়ে ভাঙতেও পারে, কিভাবে? ডাইভোর্সের মাধ্যমে। বোঝা গেল? তার জন্য এটাকে স্যাক্রামেন্ট এবং কন্ট্রাকচুয়ালও বলা হয়ে থাকে। তাহলে ফার্স্টে আমরা দেখলাম যে যেই এরিয়াতে যেই কোর্টের অধীনে বিয়েটা হয়েছে বা সম্পূর্ণ হয়েছে সেই কোর্টে পিটিশন করতে হবে। যদি 1 নম্বর এবার দেখা গেল দুজন দূরে অনেক অন্য স্টেটে চলে গেছে তখন কি করতে পারো? 2 নম্বরে বলেছে দ্য রেসপন্ডেন্ট মানে যার অ্যাগেইনস্টে ক্লেম করা হবে। বোঝা গেল? ধরো স্বামী ছেড়ে চলে গেছে, তাহলে স্ত্রী কি করছে? পিটিশন করছে, স্ত্রীকে বলা হয় পিটিশনার। দেখো পিটিশনার আর রেসপন্ডেন্ট, পিটিশনার পিটিশন ফাইল করলো, রেসপন্ডেন্ট হলো কে? স্বামী। অ্যাট দি টাইম অফ দি প্রেজেন্টেশন অফ দি পিটিশন রিসাইডস, যখন পিটিশন জমা দিচ্ছে সেই সময় রেসপন্ডেন্ট যেখানে থাকবে সেই এই জুরিসডিকশনের মধ্যেও সে ক্লেম করতে পারে। 3 নম্বরে বলেছে দ্য পার্টিজ টু দি ম্যারেজ লাস্ট রিসাইডেড টুগেদার। সাপোজ বাগডোগরাতে বিয়ে হয়েছে, তারা গোয়াতে ঘুরতে গেছে, গোয়ায় ঘুরতে গিয়ে একই জায়গায় থাকছে এবং তারা ডিসিশন নিয়েছে যে ওইখানে ডাইভোর্স করবে, তাহলে গোয়ার অধীনে গোয়ার জুরিসডিকশনের অধীনে যে কোর্ট আছে তারা যা দুজন যেখানে রয়েছে সেইখানেও ক্লেম করতে পারে ডাইভোর্সের জন্য। 3.a সেকশন 19 সাবক্লজ 3.a-তে বলেছে শুধুমাত্র মহিলাকে গ্রাউন্ড দেওয়া হয়েছে, স্ত্রীকে গ্রাউন্ড দেওয়া হয়েছে। ইন কেস অফ ওয়াইফ ইজ দ্য পিটিশনার, যদি ওয়াইফ পিটিশনার হয়, ওয়্যার শি ইজ রিসাইডিং যেখানে সে থাকছে, কার ক্ষেত্রে? এটা স্ত্রীর ক্ষেত্রে।
অন দি ডেট অফ প্রেজেন্টেশন অফ দ্য পিটিশন, যেই দিন পিটিশন ফাইল করবে। ধরো শিলিগুড়ি বাগডোগরায় বিয়ে করলো, কলকাতায় স্ত্রীটা রয়েছে জব পারপাস বা যে কোনো পারপাসের ক্ষেত্রেই হোক না কেন, এবার মহিলাকে গ্রাউন্ড দেওয়া হলো যে সে যেই খানটাতে থাকবে সেইখানে যে কোর্ট রয়েছে, সেই জুরিসডিকশনের আন্ডারে যে কোর্ট রয়েছে সেখানে গিয়ে সে পিটিশন ফাইল করতে পারবে। শুধুমাত্র এটা ওয়াইফকে দেওয়া হলো, বোঝা গেলো? শুধু ওয়াইফ রয়েছে কিন্তু কলকাতাতে। নাম্বার 4, রেসপন্ডেড আউটসাইড দি টেরিটরিজ, তার মানে যদি স্বামী এবং স্ত্রীর মধ্যে স্ত্রীকে ছেড়ে স্বামী বিদেশে চলে গেল, বোঝা গেল, তা সত্ত্বেও কিন্তু এই ডাইভোর্সটা অ্যাপ্লাই করা যাবে। রেসপন্ডেড যদি আউটসাইড টেরিটরিজ মানে ভারতবর্ষের বাইরে চলে যায়, এই টেরিটরিজটা কি? দেখো টেরিটরিজটা তোমরা যে যদি ইন্ডিয়ান কনস্টিটিউশন পড়ো, ইন্ডিয়ান কনস্টিটিউশনের টেরিটরি, ভারতের টেরিটরি কতটা দূর পর্যন্ত বিস্তার করেছে সেটা তোমরা আর্টিকেল 1 আর্টিকেল 2 ক্লিয়ারলি দেখতে পারবে। পরে যখন আর্টিকেল চ্যাপ্টারটা করানো হবে কনস্টিটিউশনে তখন তোমরা বুঝতে পারবে এটা টেরিটরিজটা আমরা কিভাবে বলতে পারি। এবং দেখো একটু আমরা পলিটিতে চলে যাচ্ছি। টেরিটরিজ হচ্ছে, সাপোজ ধরো আমাদের যে পিওকে রয়েছে একদম হেডে আমরা সকলেই জানি যে পিওকে পাকিস্তান অকুপাইড কাশ্মীর, যদি ইনকেস সেই জায়গাটা কোনো কারণে ভারত নিতে পারে তার জন্য আমাদের এমএলএর সিট রাখা রয়েছে, কিন্তু এটা খেয়াল রাখবে। তাহলে ওটাও যে পিওকেটাও হচ্ছে ভারতের কি টেরিটরিজ। তো টেরিটরিজ আর যে বাউন্ডারি এর মধ্যে অনেক ডিফারেন্স রয়েছে। এটা পরে যখন আর্টিকেল 1-2 হবে তখন টেরিটরিজ সম্পর্কে আমরা ডিটেলসে দেখব। এবার যদি সে ইন্ডিয়ার টেরিটরির বাইরে চলে যায় তা সত্ত্বেও সে ডাইভোর্স ক্লেম করতে পারবে। আর সেকশন 20 বলেছে কন্টেন্টস অ্যান্ড ভেরিফিকেশন অফ পিটিশনস। দেখো সাপোজ স্ত্রী পিটিশন ফাইল করতে গেল, যেদিন স্ত্রী পিটিশন ফাইল করলো, ধরো একদিন পরে বা দুদিন পরে হাজবেন্ডও পিটিশন ফাইল করতে গেল, হবে না। যে ফার্স্ট পিটিশন ফাইল করলো তারটাই শুনানি হবে, বোঝা গেল। আর বলেছে ভেরিফিকেশান, তাকে কি কি ডকুমেন্ট নিয়ে যেতে হবে, কি কি এভিডেন্স নিয়ে যেতে হবে, এই সব বলেছে সেকশন 20-তে রাখা হয়েছে, কন্টেন্টস অ্যান্ড ভেরিফিকেশন অফ পিটিশনস। এবার আমরা সেকশন 21 দেখব। সেকশন 22-তে বলেছে প্রসিডিংস টু বি ইন ক্যামেরা অ্যান্ড মে নট বি প্রিন্টেড অর পাবলিশড। বলা হলো যে শুনানি হবে স্বামী এবং স্ত্রীর মধ্যে, যে কথাবার্তা হবে কোর্টের মধ্যে দাঁড়িয়ে, বা তারা কেন ডাইভোর্স ক্লেম করছে, অনেক রকমের কথা থাকতে পারে, সেইগুলি বাইরে লিক হওয়া ঠিক না বা বাইরে ইনফরমেশনগুলো আসা ঠিক না। তাই বলেছে প্রসিডিংস টু বি ইন ক্যামেরা, সেগুলি কোর্টের ভেতরে ওখানেই শুরু, কোর্টের ভেতরে ওখানেই শেষ। এবং বলেছে মে নট বি প্রিন্টেড আর পাবলিশ, সেটা প্রিন্টেড মানে ছাপাখানায় যেটা আমরা জানি প্রিন্ট হয়। এবার দেখো প্রিন্টেড আর পাবলিশড হওয়া যাবে না। প্রিন্টেড পাবলিশডেরও অনেক ভাগ রয়েছে, লায়েবল এবং স্ল্যান্ডার, যেটা আমরা জানি মুখে মুখে বললেও সেটা পাবলিশড হতে পারে বা সেটা লিখিত হিসেবেও হতে পারে। তো এই জিনিসটা হওয়া যাবে না, পুরোটা একটা কোর্টের মধ্যেই থাকবে, ক্যামেরা মুডে থাকবে। ক্যামেরা মুড মানে মোবাইলের ক্যামেরা নয়, এটা বন্ধ ঘরের মধ্যে মানে কোর্টের মধ্যেই থাকবে, এবং এটা প্রিন্ট বা পাবলিশড হওয়া যাবে না। তবে এখানেও কন্ডিশন হচ্ছে, বলেছে যদি হাইকোর্ট এটাকে চায় যে পাবলিশড করবে তাহলে পরে ঠিক আছে। যেমন ধরো এক্সাম্পল দিচ্ছি, ডাইভোর্স হলো, কেন ডাইভোর্স হলো না ভেনারেল ডিজিজের জন্য, কোনো রকমের রোগের জন্য, কোনো একটা রোগ রয়েছে যার জন্য হাজব্যান্ড ওয়াইফকে ডাইভোর্স দিল। এবার সেই যদি ওয়াইফ যদি আবার বিয়ে করে তাহলে আবার রোগটা ছড়াবে, তার জন্য এটা কি করতে পারে হাইকোর্ট পাবলিশ করতে পারে অন্যের ভালোর জন্য, বোঝা গেল কি বললাম? তো তাহলে একমাত্র হাইকোর্টের পরামর্শ যে হাইকোর্ট এটাকে পাবলিশ করতে পারে, তাছাড়া কিন্তু বাকিরা যদি পাবলিশ করে তাহলে তাকে জরিমানা দিতে হবে। সেকশন 24 বলেছে মেইনটেনেন্স পেন্ডেন্ট লাইট অ্যান্ড এক্সপেন্সেস অফ প্রসিডিংস। ধরো ডাইভোর্স হয়ে গেল, এবার সেই স্ত্রীকে কিভাবে মেনটেনেন্স দেবে সেই হাজব্যান্ড। এবার দেখো নিয়ম হচ্ছে যেই মাত্র বিয়ে হলো সমস্ত মেনটেনেন্স এর দায়িত্ব নিতে হবে হাজব্যান্ডকে, ওয়াইফের। ছেলে হয়েছে ভাই, ছেলের কোনো দিন নিজের জন্য কিছু করতে পারবে না, এটা মাথায় রাখবে। ছেলে হয়ে যখন জন্ম নিয়েছো তোমাকে মাথায় রাখতে হবে বাড়ির, ঘরের, প্রতিবেশী, ফ্যামিলির যত মেম্বার, যত তুমি বড় হতে থাকবে, যত তোমার সারাউন্ডিংসে যত মেম্বার আছে সবার দায়িত্ব তোমাকে কাঁধে নিয়ে, যেমন করে একটা
ষাঁড় গরু যেমন মাঠের মধ্যে দিয়ে হাল চাষে, মানে সে যখন মাঠ চাষ করে সেরকমই একটা ছেলেকে তার জীবনে সবাইকে টেনে নিতেই হবে, এটা মাথায় রাখবা, ঠিক আছে। তো একটা ছেলে যখন বিয়ে করে তার সম্পূর্ণ দায়িত্ব রয়েছে সেই ওয়াইফের মেনটেনেন্স দেওয়ার জন্য, এমনকি আফটার ডাইভোর্স তার দায়িত্ব সে যাতে তাকে মেনটেনেন্স দেয়। এবার অনেক সময় কি হয়, দেখা গেলো ছেলের বাড়ির লোকেরা বা ছেলে গরিব সম্প্রদায়ের এবং বিয়ে করেছিল একটা উচ্চবিত্ত সম্প্রদায়ের একটা মেয়েকে। এবার সেই ক্ষেত্রে সেই মেয়েটাকে যা মেনটেনেন্স দেবে সেই মেয়েটা স্যাটিসফাই হবে না মেনটেনেন্স পেয়ে, তখন কি করে উল্টা, তো এমন শুধু নয় যে ছেলে মেয়েকে মেনটেনেন্স দেবে, সেই সময় খুব রেয়ার কেস মেয়েও ছেলেকে মেনটেনেন্স দেয়, এটা বোঝা গেল। এবং কী কী এক্সপেন্ডেন্স এবং কী কী প্রসেস রয়েছে সেটা সেকশন 24-এ বলা হয়েছে। সেকশন 25 পার্মানেন্ট অ্যালিমনি, তার মানে ডাইভোর্স হওয়ার পর কী কী খরচাপাতি দেবে সেটা কমপ্লিট দেওয়া আছে এখানে, এবং মেনটেনেন্স 25ও বলেছে পার্মানেন্ট। এবার ধরো ডাইভোর্স হয়ে গেলো, ক্লেম করে দিল যে এত টাকা, হাইকোর্ট থেকে বলে দিল বা আমাদের যে সিটি সিভিল কোর্ট আছে বলে দিল এত টাকা তোমাকে প্রতি মাসে দিতে হবে, তাই বলে এটা না সেটা কমবে না। দেখা গেল যে সেই মেয়েটা চাকরি পেয়ে গেল, বোঝা গেল, সেই স্ত্রীটা চাকরি পেয়ে গেলো, দেখা গেল তাহলে যখন চাকরি পেয়ে যাচ্ছে তার যেটা রিকোয়ারমেন্ট লাইফে স্ট্রাগল করার জন্য যতটা টাকা, সাপোজ ধরো একটা ছেলে একটা মেয়েকে 5000 অ্যামাউন্ট দিচ্ছিল প্রতি মাসে, বোঝা গেল কি বললাম। এবার চাকরি পাওয়ার পরে তার তো আর নিড হবে না, সেই ক্ষেত্রে কি হচ্ছে সেই মেয়েটাকে আর যে অ্যালিমনি দেওয়া হবে না, বোঝা গেল কি বললাম, তখন তাকে আর মেনটেনেন্স দেওয়ার কোনো প্রয়োজন হবে না। তবে হ্যাঁ, হাইকোর্টের পরামর্শ নিয়ে সেই মেনটেনেন্সটাকে উইথড্রল করতে পারে। সেকশন 27 বলেছে কাস্টাডি অফ চিলড্রেন, ডাইভোর্স হয়ে গেল, এবার চিলড্রেন মানে শিশুটা কার কাছে থাকবে, মাইনর যদি হয় 18 বছরের যদি কম হয় বা 18 বছরের যদি বেশি হয়, কোর্ট বলেছে প্রথমে দেখবে মেনটেনেন্সকে দিতে পারতেছে, বোঝা গেল, মেইনটেনেন্স যে দিতে পারবে তার কাছে চিলড্রেনটা থাকবে, অথবা এডুকেশন অফ মাইনর, শিক্ষা, কে ওই বাচ্চাটাকে শিক্ষা প্রদান করতে পারছে, কনসিস্টেন্সি উইথ দেয়ার উইশেস। এবার দেখা গেল স্বামী বলছে যে আমি আমার যে বাচ্চা তাকে এডুকেশন দেব, তার মেনটেনেন্স নেব, কোর্ট থেকে রায় নিয়ে চলে আসলো, কিন্তু সে তার উইশটাকে কন্টিনিউ রাখতে পারছে না, তখন আবার স্ত্রী ফাইল করতে পারে যে এই কারণে আমি চাচ্ছি যে আমি আমার বাচ্চাটাকে আমি দেখাশোনা করব। উইদিন 60 ডেজ মানে 60 দিনের মধ্যে তাকে এই নিয়মগুলি যেটা কোর্ট থেকে বলবে সেগুলি পালন করতে হবে। সেকশন 27 বলেছে ডিসপোজাল অফ প্রপার্টি, তার মানে বিবাহ হওয়ার পর ধরো একটা প্লট কিনেছিল, বোঝা গেল, সেটা জয়েন্ট প্লট, বিবাহ হওয়ার পর জয়েন্ট প্লট কিনেছিল, অথবা মেয়ে বিয়ে হওয়ার পর স্ত্রী হিসেবে যত প্রপার্টিজ নিয়ে এসেছিলো, অর্নামেন্ট নিয়ে এসেছিলো, সেইগুলো কিভাবে ডিসপোজাল হবে সেটা পুরোটা কোর্ট ঠিক করবে যে কিভাবে সেই প্রপার্টিটা ডিসপোজাল এবং ডিস্ট্রিবিউট হবে। তাহলে হিন্দু লয়ের টোটাল আমরা দেখলাম যে সেকশন 1 থেকে নিয়ে সেকশন 27, এখানে 28 এবং 29 রিপিলস রয়েছে, ওটা অতটা ইম্পর্টেন্ট নয়। এইবার দেখো এখানে যে পার্মানেন্ট অ্যালিমনি রয়েছে না, এটা যে অলওয়েজ প্রতি মাসে যে 5000 দিবে এরকম নয়, কিন্তু দেখা গেল ফিমেল মেনটেনেন্স নিচ্ছে আবার একটা বিয়ে করে নিয়েছে, অথবা মেনটেনেন্স নিচ্ছে অন্য কোনো ছেলের সঙ্গে ইন্টারকোর্স করেছে, যখন সেই হাজবেন্ডটা জানতে পারবে মেনটেনেন্স নিচ্ছে কিন্তু ডাইভোর্স হয় নাই, অথচ যখন সে হাজবেন্ডটা জানতে পারবে সেই মাত্র আবার ক্লেম করবে, এর অ্যালিমনি বা মেনটেনেন্সটা কেটে যাবে, আর কিন্তু পাবে না। তাহলে রেস্ট্রিকশন রয়েছে। এবার আমরা দেখলাম টোটাল 1 থেকে 29টা সেকশন দেখলাম, আশা করি তোমাদের ভালো লেগেছে। টোটাল এই যে সেকশন 1 to 29 পার্টটা 4টা ভিডিওতে করা হয়েছে, এবং এরপরে আমরা হিন্দু ম্যারেজ অ্যাক্টের পরে হিন্দু মেনটেনেন্স অ্যান্ড গার্জিয়ানশিপ অ্যাক্ট আমরা দেখব।